আসসালামু আলাইকুম। আমাদের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের ডেমনস্ট্রেশনে আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারটি ব্যবহার করা যাবে মূলত যে কোনো ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস চেম্বার, হসপিটাল, ক্লিনিক এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত যে কোনো প্রতিষ্ঠানে। তো সফটওয়্যারটিতে লগ ইন করার জন্য আমাদের জানতে হবে এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য তাদের যতজন স্টাফ থাকবেন বা সফটওয়্যার ইউজার থাকবেন তাদের প্রত্যেকের ইউজার নেম এবং পাসওয়ার্ড আলাদা আলাদা করা থাকবে এবং প্রত্যেকের যে ইউজার পারমিশন, অ্যাক্সেস পারমিশন সেগুলো সেট করা থাকবে, যেগুলো কাস্টমাইজেবল, অর্থাৎ আপনারা নিজেরাও আবার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আপাতত সফটওয়্যার অ্যাডমিন যে ইউজার, সে অ্যাডমিন ইউজার নাম দিয়ে পাসওয়ার্ড ছাড়াই আমি লগ ইন করে ফেলছি, কারণ এই মুহূর্তে অ্যাডমিন ইউজারে কোনো পাসওয়ার্ড সেট করা নাই। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আমরা প্রথম যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের হোম স্ক্রিন। হোম স্ক্রিনে আপনারা একদম শুরুতেই বড় করে লেখা দেখবেন স্মার্ট এইচএমএস, অর্থাৎ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, এবং একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনারা শুরুতেই ওয়ান শট, অর্থাৎ একবার তাকালেই দেখতে পারবেন যে আজকের সারা দিনের কিংবা সারা মাসের যে কালেকশনটা, সে কালেকশন কত টাকা, এক্সপেন্স কত টাকা, ডিউ কত টাকা, পাশাপাশি আজকে সারা দিনের পেশেন্ট আসছে কতজন, কোন কোন ডিপার্টমেন্টে কতজন পেশেন্ট আসছে সেইটার একটা লিস্ট, এবং এই মুহূর্তে কতগুলো বেড খালি আছে বা কতগুলো বেড বা কেবিনে পেশেন্ট আছে, সেই তথ্যগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। যদি আপনার প্রতিষ্ঠানটি হয় ডায়াগনস্টিক সেন্টার, সেক্ষেত্রে হসপিটাল রিলেটেড, অর্থাৎ ভর্তি রোগী সম্পর্কিত যে ডাটাগুলো আছে সেগুলো আপনাদের জন্য হাইড হয়ে যাবে, অর্থাৎ সেগুলো আপনাদের জন্য ইনভিজিবল থাকবে আর কি। কিন্তু যদি আপনার প্রতিষ্ঠানটি হয় হসপিটাল বা ক্লিনিক, যেখানে রোগী ভর্তি থাকে, অর্থাৎ ইনপেশেন্টস আছে, সেই ক্ষেত্রে সফটওয়্যারে আমি যতটুকু দেখাচ্ছি এখন, অর্থাৎ ইনপেশেন্টস কিংবা ড্যাশবোর্ডে অ্যাডমিটেড পেশেন্টস, এ সব কিছুই দেওয়া থাকবে। তো যাই হোক, শুরুতেই আমি যাচ্ছি আমাদের সফটওয়্যারের একটা ইন্ট্রোডাকশানে। দেখেন, এখানে কিছু ট্যাব রাখা আছে, প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদাভাবে কিছু নাম দেওয়া আছে, যেমন হোম ট্যাব, প্যাথোলজি অর এক্স রে অর ইউএসজি ট্যাব, ইনপেশেন্টস, কনফিগারেশন, অফিস, অ্যাকাউন্টস, ইনভেন্টরি, সেটিংস ইত্যাদি। তো হোম ট্যাবটা হচ্ছে আমাদের সফটওয়্যারে যে কাজগুলো একটু বেশি বেশি করতে হয়, সে মডিউলস, যে মডিউলগুলোর কাজ বেশি বেশি করতে হয় সেগুলো এখানে রাখা আছে। যেমন পেশেন্ট অ্যাডমিশনটা দেখেন, হসপিটাল হলে পেশেন্ট অ্যাডমিশনটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে, ডিসচার্জের প্রয়োজন হবে। এই দুটো জিনিস আবার রাখা আছে ইন পেশেন্টসের ভিতরে, পেশেন্ট অ্যাডমিশন এবং পেশেন্ট ডিসচার্জ। একইভাবে কিছু কিছু ব্যাপার আছে, যেমন রিপোর্টস। সফটওয়্যারের রিপোর্টসগুলো আমাদের প্রতিনিয়ত চেক করতে হয়, যেমন আয় ব্যয়ের হিসাব দেখতে চাচ্ছি, কিংবা ডিউ পেশেন্টের লিস্ট দেখতে চাচ্ছি, ইনভেন্টরির যে কোনো একটা স্ট্যাটাস দেখতে চাচ্ছি। এই রিপোর্টসগুলো চেক করতে হলেও আমাদেরকে হোম ট্যাবে আসতে হবে। হোম ট্যাবের পরে আছে প্যাথোলজি আর এক্সইউজি ট্যাব। এটা মূলত টেস্ট রিলেটেড, অর্থাৎ একজন পেশেন্টের যা যা টেস্ট করতে হবে সেই রিলেটেড যত কিছু আছে সেগুলো এখানে রাখা। যেমন টেস্টের লিস্ট রাখা আছে এখানে, আমাদের প্রতিষ্ঠানে কি কি মেশিন আছে সেই মেশিনের লিস্টটা রাখা আছে, পাশাপাশি টেস্টের ইউনিটসগুলো রাখা আছে, প্যাথোলজিস্ট বায়োকেমিস্ট কারা আছেন, প্যাথোলজিক্যাল এক্সরে কী কী অ্যাক্সেসরিজ কী কী লাগবে সেগুলো রাখা আছে, এবং রিপোর্ট প্রসেসিংয়ের জন্য আমাদের ল্যাব রিপোর্টস মডিউল, এক্সরে রিপোর্টস মডিউল, ইউএজি রিপোর্ট মডিউল, এগুলো রাখা আছে এই ট্যাবের ভিতরেই। এবং একই সাথে লেভেল প্রিন্টিং, যদি আপনাদের কালেকশন ডিপার্টমেন্টে আলাদা হয়ে থাকে, সেখানে তারা যদি বারকোড প্রিন্টিংয়ের মাধ্যমে প্রত্যেকটা টিউব বা স্যাম্পল যেটাতে রাখা হবে সেটার গায়ে যদি বারকোড লাগাতে চায়, সেক্ষেত্রে হচ্ছে এইটা আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একটা লেবেল প্রিন্ট করে সেটা টিউবের গায়ে লাগিয়ে দিতে পারবেন। এরপরে আছে ইনপেশেন্টস, অর্থাৎ ভর্তি রোগী সম্পর্কিত যা যা প্রয়োজন সব কিছু এখানে রাখা আছে, যেমন পেশেন্ট ইনফরমেশন, পেশেন্ট অ্যাডমিশন, তার অ্যাডমিশনের যে ইনভয়েসটা সেটা এখানে রাখা থাকবে, এবং একই সাথে তার প্রোফর্ম ইনভয়েস বা পেশেন্ট ডিসচার্জ, তার জন্য বেড চেঞ্জিং, অপারেশন নোট কিংবা অপারেশন বিলিং, যেটা অ্যাডভান্স রিসিপ্ট রাখা আছে এগুলো। এরপরে আছে কনফিগারেশন। এই ট্যাবটা মূলত আমাদের দরকার হবে সফটওয়্যারের শুরুতেই, অর্থাৎ নতুনভাবে একটা সফটওয়্যার শুরু করতে গেলে আমাদের কিছু ডাটা আছে যেগুলো আগে থেকে এন্ট্রি করে নিতে হবে কাজের সুবিধার জন্য, যেমন কতগুলো ফ্লোর আছে, কতগুলো রুম আছে, রুমগুলোর নাম্বার কী কী, এরপরে ওয়ার্ড আছে কী কী, এবং কোন ওয়ার্ডে কতগুলো বেড আছে, ওয়ার্ডের ভাড়া কত, বেডের ভাড়া কত, এবং একইভাবে কেবিনের লিস্টটা রাখা আছে যে কতগুলো কেবিন আছে, কোন ক্যাটাগরি কেবিনের ভাড়া কত টাকা পার ডে, এবং বিভিন্ন সার্ভিসের লিস্ট রাখা আছে, এবং এই সার্ভিসগুলো কোন সার্ভিসের জন্য কত টাকা সার্ভিস চার্জ, এগুলো আপনাদের এখানে সেট করা থাকবে, কিংবা শুরুতে আমরা সেট করে দিব আপনাদেরকে,
যেটা পরবর্তীতে কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে, এবং একইভাবে সার্জিক্যাল অপারেশনস, কী কী অপারেশন এবং অপারেশনের চার্জ কত টাকা সেগুলো রাখা আছে। আর এরপরে আছে অফিস ট্যাব। অফিস ট্যাবটা মূলত অফিসিয়াল পারপাসে যে কাজগুলো আমরা করব সেগুলোর জন্য প্রয়োজন হবে, যেমন অর্গানাইজেশন ইনফো, আমাদের প্রতিষ্ঠানের যে তথ্য সেই তথ্যটা এখানে আমরা রাখবো, এবং প্রয়োজনে আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ নাম, ঠিকানা, ফোন নাম্বার, লোগো, কিংবা এটার ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, যত কিছু আছে যাকে যাকে পারমিশন দেওয়া থাকবে সে এগুলো চেঞ্জ করতে পারবে। পাশাপাশি ওনার ইনফরমেশন, কতজন ওনার আছে অর্থাৎ মালিক পক্ষের কতজন শেয়ার হোল্ডার আছে প্রতিষ্ঠানের, কার কতটুকু শেয়ার আছে, কত পার্সেন্ট শেয়ার, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, সব কিছু আমরা এখানে রাখতে পারবো। এরপর আছে এমপ্লয়ি ইনফরমেশন, অর্থাৎ কর্মকর্তা কর্মচারীদের তথ্য রাখতে পারবো। ডক্টর ইনফরমেশন, যত ডক্টর আছে ডক্টরদের লিস্ট আমরা এখানে রাখতে পারবো, এবং কোন ডাক্তার কবে কবে পেশেন্ট দেখে, কোন ডাক্তার কোন রুমে বসেন, এ তথ্যগুলো এখানে রাখা যাবে। এরপরে পিসি বা রেফারেল ইনফরমেশন। পিসি বা রেফারেল হচ্ছেন যারা রুগী পাঠায় প্রতিষ্ঠানে, একটা কমিশনের ভিত্তিতে যারা রুগী পাঠান, এবং মাস শেষে, সপ্তাহ শেষে বা দিন শেষে যাদেরকে একটা পেমেন্ট করতে হয়, তাদের তালিকাটা আমরা এখানে রাখতে পারবো। এরপরে আছে মার্কেটিং অফিসার। মার্কেটিং অফিসার হয়তো বা আমাদের নিজেদের প্রতিষ্ঠানে নিয়োগকৃত কিছু কর্মকর্তা থাকবেন, যাদের আন্ডারে এই পিসি বা রেফারেল কমিশন এজেন্টরা কাজ করবেন। তো এই মার্কেটিং অফিসারদের ক্ষেত্রেও আমরা কমিশনের হিসাবটা বের করে ফেলতে পারবো। পাশাপাশি আছে অ্যাকাউন্টস ট্যাব। অ্যাকাউন্টসে আমাদের প্রতিদিনের বিভিন্ন যে খরচ কিংবা আয় ব্যয়ের যে হিসাব নিকাশ সেগুলো রাখতে পারবো। একইভাবে এমপ্লয়ি পেমেন্ট, ডেইলি এক্সপেন্স, রেফারেল বা পিসি কমিশন পেমেন্ট যেগুলো আছে এগুলো আমরা এখানে রাখতে পারবো অ্যাকাউন্টস ট্যাবের মাধ্যমে, অ্যাকাউন্টস ট্যাবের এই মডিউলসগুলোর মাধ্যমে। এরপরে আছে ইনভেন্টরি ট্যাব। ইনভেন্টরিতে আমাদের প্রতিষ্ঠানের যাবতীয় যত ধরনের পণ্য প্রয়োজন হয়, খাতা কলম, স্টেশনারিজ যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যা যা কিনে কিনে ব্যবহার করা হচ্ছে, ইভেন ল্যাবের যে হিসাব নিকাশগুলো, যেমন রিয়েজেন্ট, টিউব কিংবা ভ্যাকুটেইনার্স, এগুলো কোনটা কী পরিমাণ লাগছে, এগুলো পারচেস ডিপার্টমেন্টের কে পারচেস করলো এবং সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে কাকে কাকে, এই প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ আমরা রাখতে পারবো। এবং সব শেষে আছে সেটিংস ট্যাব, যেটার মাধ্যমে আমরা সফটওয়্যারের সেটিংস রিলেটেড কিছু কাজ করতে পারবো, যেমন নতুন একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে হচ্ছে নতুন একটা ইউজার গ্রুপস অর্থাৎ ইউজার পারমিশন লেভেল তৈরি করা, পাসওয়ার্ড চেঞ্জ করা, এই মুহূর্তে যে ইউজারটা লগ ইন করা আছে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে এখানে আসতে হয়। এরপরে আছে পিসি সেটিংস। পিসি সেটিংসের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট কম্পিউটার, যেমন এই মুহূর্তে আমার এই কম্পিউটারের নাম হচ্ছে অপটিমাস, আপনাদের কম্পিউটারের নাম হয়তো বা থাকতে পারে কাউন্টার 1, কাউন্টার 2, কিংবা অ্যাকাউন্টস। তো ওই কম্পিউটারটাতে কী কী প্রিন্টার রাখা আছে এবং কোন কোন ইনভয়েস কোন প্রিন্টারের মাধ্যমে কোন সাইজে প্রিন্ট হবে, কত কপি প্রিন্ট হবে, এই জিনিসগুলো এই পিসি সেটিংসের ভিতরে রাখা থাকে। এরপর আছে অ্যাপ্লিকেশন সেটিংস, অর্থাৎ সফটওয়্যারের কিছু মৌলিক সেটিং থাকে যে জিনিসগুলো এখানে রাখা, যেমন বিল নাম্বার বা ইনভয়েস নাম্বার, এটা প্রতিদিন নতুন করে শুরু হবে নাকি ইয়ারলি শুরু হবে নাকি মান্থলি শুরু হবে, আমরা সেটা রাখতে পারবো। রিপোর্ট ডেলিভারির জন্য আমরা যদি SMS মডিউল ইউজ করি, সেক্ষেত্রে রিপোর্ট ডেলিভারির SMS আমরা কি লিখতে চাই সেই লেখাটা এখানে আগে থেকে আমরা সেট করে রাখতে পারবো। এরপরে হচ্ছে হসপিটাল বিলের উপরে কত পার্সেন্ট কমিশন দিতে হবে, এরপরে আমরা ডিউ বা ক্রেডিট অ্যালাউ করবো কিনা, রেট এডিট অর্থাৎ একটা ইনভয়েস করার সময় যে ইউজার সে রেট এডিট করতে পারবে কিনা, এই জিনিসগুলো আমাদের এখানে টুকিটাকি কিছু ব্যাপার রাখা আছে। এরপরে আছে ডাটাবেস ব্যাকআপ, অর্থাৎ আমাদের প্রতিদিন আমরা যে ডাটাগুলো এন্ট্রি করছি এটা তো একটা ডাটাবেস সফটওয়্যারে সেট আপ সেভ হয়ে থাকবে, সেই ডাটাটার একটা ব্যাকআপ ফাইল আমরা ক্রিয়েট করতে পারবো। কোথায় কোন লোকেশনে ক্রিয়েট করব, অর্থাৎ ব্যাকআপ পাথটা সিলেক্ট করে স্টার্ট ব্যাকআপে দিলেই সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে সেটিংসের ভিতরের কাজ। তো দেখেন আমরা আবার হোম ট্যাবে ফেরত যাচ্ছি। হোম ট্যাবে যে ইনফরমেশনগুলো রাখা আছে, যেমন পেশেন্ট অ্যাডমিশন, ডিসচার্জ, ডায়েগ ইনভয়েস, ডায়েগ ডিউ কালেকশন, আউটডোর ইনভয়েস, ফিজিওথেরাপি, ডেন্টাল, আমি অল্প অল্প করে এখানে বেশ কিছু ইনভয়েস আপনাদেরকে করে দেখাবো। তো শুরুতেই চলে যাচ্ছে আমি ডায়েগ ইনভয়েসে। ডায়েগ ইনভয়েসটা আমাদের প্রয়োজন হবে যখন একজন পেশেন্ট আউটডোরে আসবে, ডক্টর দেখাবে, ডক্টর দেখানোর পরে উনি হয়তো কিছু টেস্ট দিয়েছেন সেটার জন্যে। সরি, আমি একটু আউটডোর ইনভয়েসটা দেখিয়ে নিই। আউটডোর ইনভয়েস, আউটডোর ইনভয়েসে আমাদের দেখেন এখানে ডক্টরদের একটা লিস্ট দেয়াই আছে।
আমরা সার্চ করলেও পেয়ে যাব, অর্থাৎ একজন নির্দিষ্ট ডক্টরকে যদি আমরা সার্চ করি তাহলে এখানে এসে আমরা পেয়ে যাব যে কোনো একজন ডাক্তারের নাম লিখে ইন্টারপ্রেস স্কেলে চলে আসবে। এখন এই ডক্টরকে একজন দেখাইতে চাচ্ছেন হয়তো আগামী 25 তারিখে। তিনি নতুন পেশেন্ট হলে এখানে আর টিক চিহ্ন দিতে হবে না, জেনারেট সিরিয়াল নাম্বারে দিলে উনি 6 নাম্বার পেশেন্ট। 6 নাম্বার পেশেন্ট হওয়ার কারণ 1 থেকে 5 পর্যন্ত রিজার্ভ করা থাকবে প্রতিষ্ঠানের জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানের যারা আছেন তাদের পরিচিত কোনো রোগী আসলে তাদেরকে যেন একটু আগে আগে দেখাই দিতে পারেন, এই জন্য 5 পর্যন্ত রিজার্ভ থাকবে। তো এইভাবে একজন পেশেন্টের সিরিয়াল নাম্বার আমরা জেনারেট করতে পারবো। উনি যখন আসবেন, ডক্টর দেখাবেন, দেখানোর পরে হয়তো কিছু টেস্ট ওনার করতে হবে। সেই টেস্টগুলো করার জন্য উনি যখন আবার রিসেপশন বা কাউন্টারে আসবেন, সেখানে যারা দায়িত্বরত থাকবেন তারা চলে যাবেন নতুন একটা ইনভয়েস করার জন্য, অর্থাৎ ডায়েগ ইনভয়েস এবং নিউতে আসলে দেখেন এখানে একদম উপরের দিকে আছে পিসি অর রেফারেল ইনফো, এরপরে কনসালটেন্ট ডক্টর ইনফো, তারপরে পেশেন্ট ইনফরমেশন, ব্লাড ডোনার ইনফরমেশন, কিছু টেস্টের নাম এখানে। এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো, তথ্যগুলো পূরণ করে আমরা এটাকে সেভ বা প্রিন্ট করতে পারবো। তো পিসি বা রেফারেল আমি আগেও বলেছি যে পিসি বা রেফারেল হচ্ছেন কমিশন এজেন্ট, যাদেরকে কিছু পার্সেন্টেজ পে করতে হয়। তো যদি কোনো পিসি বা রেফারেল অ্যাড করা থাকে এবং আমাদের এখানে সেটা দিতে হয়, আমরা তাদের নামের যে কোনো একটা লেটার বা যে কোনো একটা পার্ট লিখে ইন্টারপ্রেস করলে এরকম একটা লিস্ট চলে আসবে। আমি ধরে নিচ্ছি যে পিসি বা রেফারেল নেম হচ্ছে আব্দুল করিম, এবং এরপরে ডক্টর ইনফরমেশন, কনসালটেন্ট ডক্টর, ওনার নামের ক্ষেত্রেও আমি যে কোনো একটা লেটার বা একটা কিছু লিখে ইন্টারপ্রেস করলাম। তো প্রফেসর ডক্টর কামরুল সাত্তার ডালিয়া ম্যাডামকে আমি দিয়ে দিলাম এখানে। এরপরে আসছে পেশেন্ট ইনফরমেশন, নিউ পেশেন্ট, ওল্ড পেশেন্ট এবং ইন পেশেন্ট। নিউ পেশেন্ট হচ্ছে যিনি একদমই নতুন আসছেন, সেই পেশেন্টকে আমরা বলবো নিউ পেশেন্ট। ওল্ড পেশেন্ট বলতে যে পেশেন্ট আগেও আসছেন, তার একটা নির্দিষ্ট আইডি নাম্বার তার জানা আছে, কিংবা তার কাছে আগের পেপারস আছে, অথবা কোনো কিছুই নাই, তার যে মোবাইল নাম্বারটা আগে দেয়া ছিল সেই মোবাইল নাম্বারটা তিনি বলতে পারবেন, তাহলে আমরা পুরাতন যে পেশেন্ট তার আইডিটা আমরা বের করে ফেলতে পারবো। আর ইন পেশেন্ট বলতে এই মুহূর্তে যে পেশেন্টগুলো ভর্তি আছে সেই পেশেন্ট। তো আমি নিউ পেশেন্টে থাকা অবস্থাতেই একটা ইনভয়েস করব, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটা পেশেন্ট আইডি অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এটা অটো হবে কারণ আমরা যদি ম্যানুয়ালি করি সেই ক্ষেত্রে সর্বশেষ আইডি কত ছিল এটা আমাদের মনে রাখাটা কঠিন হয়ে যাবে এবং আমরা ভুল করে ফেলতে পারি, অর্থাৎ ডুপ্লিকেট আইডি তৈরি হয়ে যাবে। এই জন্য এটাকে অটোমেটিক করা, সফটওয়্যার নিজে থেকে এটা ডিসাইড করবে যে এই পেশেন্টের আইডি কত হবে। এরপরে পেশেন্টের একটা নাম আমি দিলাম সাইফুল ইসলাম। তার মোবাইল নাম্বার, যদি তিনি মোবাইল নাম্বার বলতে চান ভালো, মোবাইল নাম্বারটা আমরা চেষ্টা করব সম্পূর্ণটা লিখে নিতে। যদি মোবাইল নাম্বার না দিতে চান সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্রস বা একটা ডট কিছু দিয়ে রাখবো, অর্থাৎ একটা কিছু লিখতেই হবে এই ঘরে, এই কারণেই। তো যাই হোক আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপরে চলে যাচ্ছে ইন্টার প্রেস করলেই তার অ্যাড্রেসের ঘরে, অ্যাড্রেসটা দিয়ে দিলাম ঢাকা। তারপরে বয়সের ঘরে 3টা ভাগ আছে। প্রথমটা হচ্ছে বছর দিলাম 42 বছর। মাস, এত বয়স্ক মানুষের জন্য আসলে মাস বা দিনের প্রয়োজন হয় না, এবং আপনারা একটু খেয়াল করলে দেখবেন 42 বছর দেওয়ার সঙ্গে সঙ্গে তার ডেট অফ বার্থ চলে গেছে আজ থেকে 42 বছর পিছনের একটা ডেটে, অর্থাৎ 23শে মার্চ 1983 সালে চলে গেছে। আর এরপরে হচ্ছে পেশেন্টের জেন্ডারটা কি, মেল অর ফিমেল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মেল বা ফিমেল এটা সিলেক্ট করে দেওয়া। আর যদি পেশেন্টটা ভর্তি রোগী হতো, অর্থাৎ ইনপেশেন্ট হতো, সেক্ষেত্রে পেশেন্টের আইডি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসতো তিনি কোন বেড বা কোন কেবিনে আছেন। এখন আমরা টেস্টের নামগুলো অ্যাড করব। যেমন মনে করেন হয়তো বা তার সিবিসি আছে, সিবিসি লিখে ইন্টারপ্রেস করলে এখানে লিস্টটা চলে আসবে, আবার ইন্টারপ্রেস করলে অ্যাড হয়ে যাবে। দেখেন ফার্স্ট লাইনে আসছে সিবিসি, যেটা টেস্ট রেট হচ্ছে 400 টাকা। এটাতে আপাতত কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি, টোটাল অ্যামাউন্ট 400 টাকা। এবং এই সিবিসি টেস্টের সাথে একটা ভ্যাকুটেনার টিউব লাগে, যেটার দাম হচ্ছে 15 টাকা, এবং এটা তার নিচে লাইনে লেখা আছে, এবং টোটালটা হচ্ছে 415 টাকা। আচ্ছা, সিবিসির পরে হয়তো তার আছে হচ্ছে এইচজিপিটি। তো এইচজিপিটি দেখেন এর পাশে একটা বাটন রাখা আছে, এই বাটনে ক্লিক করলেও এইচজিপিটি অ্যাড হয়ে যাবে, কিংবা তার একটা এক্সরে রাখা আছে, এখানে অ্যাড ক্লিক করলে সেই যদি এক্সরেটা এখানে থাকে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে।
তো আমরা নাম লেখার মাধ্যমে কিংবা বাটনে ক্লিক করে অ্যাড করতে পারবো। পাশাপাশি এই যে কোড নাম্বার, যেমন সিবিসির 001, এজিপিটি 030 এবং এক্সের জন্য 231, যত এক্সরে আছে প্রত্যেকটা এক্সরের জন্য আলাদা আলাদা কোড রাখা আছে, এগুলো দিতে পারবো। তো আমি ইচ্ছাকৃতভাবে 002টা দিচ্ছি। এটা চলে আসলো টোটাল প্লাটেলেট কাউন্ট নামের একটা টেস্ট। তো প্রত্যেকটা টেস্টের রেট দেয়া থাকবে, ওই টেস্টের যে অ্যাক্সেসরিজ আছে সেটারও রেট আলাদাভাবে দেয়া থাকবে। আপনারা প্রয়োজনে এটা মার্জ করে নিতে পারবেন, অর্থাৎ সিবিসি এবং সিবিসির সাথে যে টিউবের প্রাইস আছে দুই লাইনে না দেখিয়ে এক লাইনেই থাকবে, এটাও আপনারা করে নিতে পারবেন, সমস্যা নেই। এর পরের কলামে ডিসকাউন্ট, আমরা এখন পর্যন্ত ডিসকাউন্ট দেইনি, এই কারণে ডিসকাউন্ট পার্সেন্টেজ 0, ডিসকাউন্ট অ্যামাউন্টও 0, এবং যার কারণে টোটাল অ্যামাউন্টটা টেস্ট রেটের সমান সমান আছে। তো আমি কোনো প্রকার ডিসকাউন্ট না দিয়ে এটা শেষ করে দিব এখন, অর্থাৎ সেভ করব। যেমন টোটাল আমাদের আসছে 1530 টাকা, 1530 টাকা। এই পেশেন্ট এখন ইনভয়েসটা করার সময় উনি কত টাকা দিচ্ছেন, অর্থাৎ রিসিভড অ্যামাউন্ট, হয়তো উনি 500 টাকা জমা দিচ্ছেন, 500 লিখে আমরা সেভ করে ফেলব। সেভ করলে এই জিনিসটা এরকম দেখাবে, অর্থাৎ ইনভয়েসের ফরম্যাটটা। উপরে আপনাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এগুলো থাকবে, লোগো থাকবে, এরপরে মানি রিসিপ্ট এবং 2টা বারকোড দেওয়া আছে দুই পাশে, ইনভয়েস নাম্বার কত, ইনভয়েসের ডেট টাইম কত, পেশেন্টের আইডি, নাম, ঠিকানা সব কিছু আছে। এরপরে টেস্টের কোড নাম্বার কত, টেস্টের নাম কি, এবং এটা কত নম্বর রুমে যেতে হবে এটা করানোর জন্যে, সেটা এখানে যদি রুম নাম্বার সেট করা থাকে প্রিন্ট হবে। স্যাম্পলটা কালেক্ট করা হলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন ওনারা, স্যাম্পলের যে ঘরে যে আমরা বক্স দেখতে পাচ্ছি, এবং তার পাশে অ্যামাউন্ট দেখেন। টোটাল অ্যামাউন্ট ছিল 1530 টাকা, নেট অ্যামাউন্ট 1530 টাকা, যেহেতু ডিসকাউন্ট দেওয়া হয়নি। রিসিভড অ্যামাউন্ট 500 টাকা এবং তার ডিউ আছে 1030 টাকা, এবং ডিউ আছে বিদায় এখানে বড় করে ডিউ লেখাটা, এবং রিপোর্ট ডেলিভারি আফটার আজকের তারিখ আর কি, অর্থাৎ আগামীকাল রিপোর্ট ডেলিভারি। যদি এখানে এমন কোনো টেস্ট থাকে যেটা রিপোর্ট ডেলিভারি করতে 2 দিন কিংবা 3 দিন সময় লাগবে, তাহলে সেই ডেটটা এখানে দেখাবে, অর্থাৎ ম্যাক্সিমাম যে ডেলিভারি ডেট সেটা এখানে প্রিন্ট হবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড, যেটা আপনাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সব কিছু এখানে দেয়া থাকবে। মোবাইলের মাধ্যমে স্ক্যান করলেই যে কেউ এটা সেভ করে ফেলতে পারবে। এবং নিচে লেখা আছে একটা নোটিশ যে বিশেষ দ্রষ্টব্য 1 মাসের মধ্যে রিপোর্ট না নিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের A5 সাইজের একটা ডায়েগ ইনভয়েস বা মানি রিসিপ্ট। এইটাকে আমরা যদি আরও অন্যান্য ফরম্যাটে প্রিন্ট করতে চাই, যেমন A4 অর্থাৎ আরেকটু বড় সাইজ, A4 এর ডাবল সাইজ, সেটাও করতে পারবো। কিংবা ডট ম্যাট্রিক্স প্রিন্টারে যেটা প্রিন্ট হয়, C5 বলি আমরা ওইটাকে, C5 সাইজও প্রিন্ট করতে পারবো। এবং ওই লেবেলিংয়ের জন্য পেশেন্ট যে ফাইল থাকে, পেশেন্ট ফাইলের লেবেলিংয়ের জন্য আমরা লেবেল প্রিন্ট করে ফেলতে পারবো। তো ইনভয়েসটা হয়ে গেলে এই ইনভয়েসটা চলে যাবে হচ্ছে যার যার ডিপার্টমেন্ট, অর্থাৎ ল্যাব ডিপার্টমেন্টে চলে যাবে। দেখেন এখানে সাইফুল ইসলাম নামে একটা চলে আসছে, তার সিবিসি, এসজিপিটি, এক্সরে, এটা ল্যাবে, তার ল্যাবের যে টেস্টগুলো আছে সেটা ল্যাবের মাধ্যমে করা যাবে। পাশাপাশি তার যেহেতু এক্সরে ছিল, এক্সরে ডিপার্টমেন্টেও তার নামটা চলে যাবে, মোহাম্মদ সাইফুল ইসলাম, হয়তো একটু শেষের দিকে। তার যেহেতু এক্সরে রাখা আছে তার নামটা এখানে আসছে, কিন্তু তার তো ইউএসজি নাই, আমার জানা মতো ইউএসজি এন্ট্রি করি নেই, তার নামটা ইউএসজি ডিপার্টমেন্টে আসবেই না। তো আমি আবার ল্যাবে ফেরত যাচ্ছি, ল্যাব রিপোর্টস, এখানে সাইফুল ইসলামের রিপোর্টগুলো যদি আমরা এখন রেডি করতে চাই, প্রিপেয়ার করতে চাই, তো ডাবল ক্লিক করলে তার প্রত্যেকটা টেস্টের নাম এখানে আলাদাভাবে দেখাবে। এখানে আমাদের শুধু যেটা করতে হবে, যদি আমরা ম্যানুয়ালি রিপোর্ট প্রিন্ট করি LIS না করে, এখানে তার ভ্যালুগুলো আমরা এন্ট্রি করে সেভ অ্যান্ড প্রিভিউতে দিলেই এরকম একটা ফরম্যাটে চলে আসবে। অর্থাৎ প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডের জন্য উপরে জায়গা দেওয়া আছে 1.8 ইঞ্চ, যদি প্রয়োজন হয় এটাকে কম বেশি করা যাবে। এরপরে পেশেন্টের তথ্য, তারপর একটা বারকোড এবং এই প্রত্যেকটা প্যারামিটারের নাম, সেটার রেজাল্ট কি, ইউনিট কি, নর্মাল ভ্যালু বা রেঞ্জ কি, এগুলো দেওয়া থাকবে। এবং ওই যে মেশিনের নামটা এখানে চলে আসবে, এস্টিমেশন হ্যাজ বিন ক্যারিড আউট বাই XN550 সিসমেক্স, এই মেশিনের মাধ্যমে এটা করা হয়েছে। এবং এই চেক বাইকে কিংবা ডক্টরের নাম কি ছিলেন তাদের তথ্য এখানে চলে আসবে। এটা প্রত্যেকটা রিপোর্টের ক্ষেত্রে, এটা হেমাটোলজি রিপোর্টের ক্ষেত্রে, এটা ইমিউনোলজি রিপোর্টের ক্ষেত্রে, বায়োকেমিক্যাল রিপোর্টের ক্ষেত্রে, যে কোনো। আর এখানে দেখেন এক্সরের নামটা এখানে দেখাচ্ছে না, কিন্তু আমরা জানি এই পেশেন্টের এক্সরে ছিল, তো এক্সরেটা চলে গেছে আসলে এক্সরে ডিপার্টমেন্টে। এক্সরে ডিপার্টমেন্টে ওনারা যখনই কাজ করবেন ওনার এই পেশেন্টের এক্সরে নিয়ে, তো এইটার ফরম্যাট যদি আমরা আগে থেকে রেডি করে রাখি, সেভ করে রাখি, সেটা এখানে চলে আসবে, আমরা একটু মডিফাই করে এটাকে প্রিন্ট করে ফেলতে পারবো। তো
তো রিপোর্টগুলো হয়ে গেলে এই পেশেন্ট যখন আবার রিপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য আসবে কাউন্টারে বা রিসিপশনে, তারা তো দেখতে পাবেন যে এই পেশেন্টের ডিউ ছিল, বড় করে তো ডিউ লেখা আছে তার ইনভয়েসে। তো তারা প্রথমে তাকে বলবেন যে আপনার ডিউটা আগে পেমেন্ট করেন। তো ডিউ পেমেন্টের জন্য দেখেন ডিউ কালেকশন মডিউল, নিউতে গেলেই দেখাবে কোন কোন পেশেন্টের ডিউ আছে। সাইফুল ইসলাম উনি শেষের দিকে, যেহেতু ওনার আইডি নাম্বারটা শেষের দিকে, ওনার নামটা শেষে, ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে দেয়া আছে হচ্ছে টোটাল ইনভয়েস অ্যামাউন্ট কত ছিল, তাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কিনা, সে অ্যাডভান্স করে গেছে কত, তার কাছে এখন পাওয়া যাবে কত, অর্থাৎ ব্যালেন্স ডিউ কত। এই লেভেলে যদি আমরা তাকে ডিসকাউন্ট দিতে চাই এখানেও দিতে পারবো, যেমন আমি 30 টাকা ডিসকাউন্ট দিয়ে এটাকে রাউন্ড করে দিচ্ছি। তাহলে 1000 টাকা, উনি 1000 টাকা পে করছেন, আমি সেভ করে দিলাম। তো এইটাও প্রয়োজনে প্রিন্ট করা যাবে 3টা ফরম্যাটে, প্রিন্ট করে তাকে একটা কপি আমরা দিয়ে দিতে পারবো। আর যদি প্রিন্ট করতে না চাই তাহলে আগের যে ইনভয়েসটা প্রিন্ট করা ছিল সেটাতে আমরা একটা পেইড সিল দিয়ে দিতে পারি, এখানে একটা পেইড সিল দিয়ে একটা সিগনেচার দিয়ে দিতে পারি। তো যাই হোক, এটা গেল আমাদের ডায়াগনস্টিক ইনভয়েস রিপোর্টিং এবং ডিউ কালেকশনের মডিউলটা। যদি আপনাদের প্রতিষ্ঠানটা হয়ে থাকে হসপিটাল হলে পেশেন্ট অ্যাডমিশন করানো, সেই পেশেন্ট কতদিন থাকলো, কোন বেডে থাকলো, তাকে কি কি সার্ভিস দেওয়া হলো, সেই সার্ভিসগুলো আমরা এন্ট্রি করতে পারবো এখানে যে ইনপেশেন্টের মাধ্যমে। এরপরে তিনি যখন ডিসচার্জ হবেন, ডিসচার্জের জন্য আমরা তার যে বিলটা করা সেই বিলটাও আমরা করতে পারবো। উনি বেডে কয়দিন ছিলেন, বেডের ভাড়া কত, কিংবা ওনাকে যে মেডিসিন দেওয়া হয়েছে সেই মেডিসিনের দাম কত, কনসালটেশন দেখছে সেই কনসালটেন্ট দেখছেন সেই কনসালটেন্টের ফি কত, কয়বার দেখছেন এবং এক একবারের জন্য ফি কত, এইগুলো সব মিলে আমরা বিল করে ফেলতে পারবো। আর পেশেন্ট ডিসচার্জের সময় আমরা একটা ডিসচার্জ লেটারও প্রিন্ট করে ফেলতে পারবো, যেখানে তার বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, অর্থাৎ তাকে কী কী ঔষধ দেওয়া হলো, কী কী অ্যাডভাইস দেওয়া হলো, সে যে ভর্তি ছিল কী কারণে ভর্তি ছিল, তার সিজার হয়েছে কিংবা তার অন্য অপারেশন হয়েছে, তার বেবি হয়েছে কিনা, এই প্রত্যেকটা জিনিসের নোটস আমরা সেভ করে রাখতে পারবো এই ডিসচার্জ নোটের ভিতরে। আর এই যে আমাদের ডায়াগ ইনভয়েস ডিসচার্জ প্রত্যেকটা যেসব জায়গাতে টাকা পয়সার লেনদেন হচ্ছে এই জিনিসগুলো তো আমরা দেখতে পারবোই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে রেফারাল বা পিসির যে কমিশন সেই মডিউলটা। তো যদি আমরা যে কোনো মুহূর্তে একজন পিসি বা রেফারেলের স্ট্যাটাস দেখতে চাই যে উনি কত টাকা কমিশন পাবেন, সেটা দেখার জন্য রিপোর্টসে চলে যাব। রিপোর্টসের ভিতরে অ্যাকাউন্টস আর অ্যাডমিন রিপোর্টসে দেখেন এখানে পিসি আর রেফারেল কমিশন নামের একটা রিপোর্ট রাখা আছে। আমাদের কাছে এই মুহূর্তে যারা কমিশন পাবেন তাদের নাম চলে আসছে। আমি শো রিপোর্টে ক্লিক করলাম, দেখাচ্ছে এখানে যে সাইফুল ইসলাম 1530 টাকা, সাইফুল ইসলাম ছিল রুগীর নাম, তার 1530 টাকা ইনভয়েস, যেটা থেকে 342 টাকা কমিশন পাবেন এই আব্দুল করিম নামের এই ভদ্রলোক। এরপরে হাবিবুর রহমান নামের একজন পিসি, তিনি কবে কবে পেশেন্ট পাঠাইছেন সেই লিস্ট এখানে চলে আসবে এবং কত টাকা ওনার কমিশন পাওনা আছে সেটা চলে আসবে। এই কমিশনটা প্রদান করতে হলে আমাদের যেতে হবে অ্যাকাউন্টসে এবং অ্যাকাউন্টসের ভিতরে কমিশন পেমেন্ট, পিসি আর রেফারেল কমিশন পেমেন্ট, নিউতে গিয়ে সার্চে গেলেই আমরা পাবো কারা কারা কমিশন পাবেন, তাদের নামে ডাবল ক্লিক করলে চলে আসবে যে এই রেফারেলের নাম হচ্ছে আব্দুল করিম, তার কোড নাম্বার এত এবং উনি এই পেশেন্টের এই ইনভয়েসের বাবদে এত টাকা কমিশন পাবেন। তো আমরা যদি সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করতে চাই তাহলে পে অল এটাতে ক্লিক করে দিলে হবে, অথবা যদি আংশিক পেমেন্ট করতে চাই সেই ক্ষেত্রে উনি 342 টাকা পাবেন, আমরা ধরে নিচ্ছি যে 3400 টাকা পাবেন, আমরা হয়তো 400 টাকা বাদ দিয়ে 3000 টাকা দিব। তো সেই আংশিক টাকাটা এখানে লিখে সেটেলে ক্লিক করলেই হবে এবং যদি পুরোটা দিতে চাই তাহলে পে অলে দিয়ে সেভ, এবং এইটার প্রয়োজনে আমরা একটা রিপোর্ট প্রিন্ট করে তাকে দিতে পারবো। আর পিসি রেফারেল কমিশনের পরে এমপ্লয়ি পেমেন্ট কিংবা ডেইলি এক্সপেন্স এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যে খরচগুলো আমাদের আছে সেই খরচগুলো আমরা এখানে এন্ট্রি করতে পারবো এবং এন্ট্রি করার পরে এই খরচগুলোর হিসাব নিকাশ আমরা দেখতে পাবো হচ্ছে এই হোম স্ক্রিনের এই রিপোর্টসের ভিতরে। দেখেন এখানে অনেক রিপোর্টস রাখা আছে, অ্যাকাউন্টস আর অ্যাডমিন যে রিপোর্টগুলো দেখতে পাবেন তাদের জন্য ক্রেডিট রেকর্ড, কারেন্ট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স কিংবা ডেবিট রেকর্ড, জেনারেল রেজাল্ট, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ কালেকশন, প্রতিদিন কোন কোন ইউজার কত টাকা কালেক্ট করলো সেই ইনফরমেশনটা এখানে চলে আসবে। এবং ডেইন নামের একটা রিপোর্ট আছে যে আজকে সারাদিন শেষে স্ট্যাটাসটা কি, আমাদের আজকে সারাদিনে ইনকাম কত, খরচ কত, সেই হিসেবে ব্যালেন্স কত টাকা থাকলো, এটা এখানে চলে আসবে।
এমপ্লয়ি পেমেন্ট, আজকে কোনো এমপ্লয়িকে টাকা দেওয়া হয়েছে কিনা, কোনো ডক্টরকে কমিশন পেমেন্ট করা হয়েছে কিনা, ইভেন পেশেন্ট কোন কোন পেশেন্টের কাছে টাকা পাওয়া যাবে, এটা হচ্ছে ডিউ লিস্ট পেশেন্টের আর কি। তো তো এই সম্পূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখতে পারবো, অর্থাৎ রিপোর্টসের মাধ্যমে আমরা সব কিছু দেখতে পারবো। এছাড়াও আরও কিছু রিপোর্টস আছে, যেমন জেনারেল রিপোর্টস, এর ভিতরে হচ্ছে ইনপেশেন্ট, এই মুহূর্তে ভর্তি রোগী কতজন আছেন সেই তালিকাটা আমরা দেখতে পারবো। ডক্টর লিস্ট, আমাদের এখানে প্রতিষ্ঠানে কতজন ডক্টর আছেন সেই লিস্টটা, পেশেন্ট লিস্ট দেখতে পারবো। ইনভেন্টরির ক্ষেত্রে ইনভেন্টরির আইটেম লিস্ট বা আইটেম স্টকটা দেখতে পারবো। শর্ট লিস্ট, অর্থাৎ যে আইটেমগুলো শেষের দিকে সেগুলো দেখতে পারবো, এবং এই আইটেমগুলো পারচেজের রেকর্ড, ডিস্ট্রিবিউট করার রেকর্ডগুলো আমরা পেয়ে যাব। তো যাই হোক, এগুলো ছাড়াও আরও কিছু প্রয়োজনীয় মডিউলস আমাদের সফটওয়্যারে রাখা আছে, যেমন ফিজিওথেরাপির জন্য আমরা ইনভয়েস করতে পারবো, ডেন্টাল ইনভয়েস, অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য ইনভয়েস করতে পারবো, সার্ভিস ইনভয়েস, কিছু কিছু পেশেন্ট আসবেন ইমার্জেন্সিতে, টুকিটাকি কিছু সার্ভিস নিয়ে চলে যাবেন, সেই পেশেন্টদের ক্ষেত্রে আমরা সার্ভিস ইনভয়েসটা এন্ট্রি করতে পারবো। এবং এই যে যত প্রকার কাজ করলাম আমরা, এই কাজগুলোর জন্য আমরা যদি চাই পেশেন্টকে নোটিফিকেশন দিতে কোনো প্রকার এসএমএস এর মাধ্যমে, সেই এসএমএস এর মাধ্যমে দেখেন এখানে সেন্ড এসএমএস এর মাধ্যমে আমরা দিতে পারবো। এবং এইটার জন্য কয়েকটা টাইপ আছে, যেমন নিউ রিপোর্ট ডেলিভারি, রিসেন্ট রিপোর্ট ডেলিভারি, অর্থাৎ একই রিপোর্ট ডেলিভারি আমরা দ্বিতীয়বার পাঠাইতে পারবো, ডক্টরস অ্যাপয়েন্টমেন্টের জন্য পাঠাইতে পারবো, এবং কাস্টম মেসেজ যে কোনো, যেমন ঈদের জন্য, ঈদ মোবারক জানিয়ে একটা মেসেজ দিলাম, কিংবা কোনো একটা ক্যাম্পেইনের জন্য মেসেজ দিলাম, এই প্রত্যেকটা জিনিস আমরা পেশেন্টদেরকে পাঠাইতে পারবো যদি আমাদের এসএমএস মডিউল ইন্টিগ্রেট করা থাকে। আর মোটামুটি আমি আপনাদেরকে দেখাইলাম। আসলে এর চেয়েও বেশি যখন আপনারা কাজ করতে যাবেন, দেখবেন যে এর চেয়েও বেশি অ্যাডভান্স লেভেলের কিছু কাজ চলে আসবে, যেমন ডায়াগ ইনভয়েসে টুকিটাকি কিছু ব্যাপার আছে যেগুলো খুবই হেল্পফুল আমাদের জন্য। কোনো একটা ইনভয়েস আর্জেন্ট কিনা সেটা আমরা বলে দিতে পারবো, কোনো একটা ইনভয়েস ফ্রিতে করতে হবে কিনা একজন পেশেন্টের ইনভয়েস, সেটাও আমরা এখানে বলে দিতে পারবো। পাশাপাশি এই যে বাটনসগুলো দেখতে পাচ্ছেন, এই বাটনসগুলো অ্যাকচুয়ালি আসছে যে টেস্টগুলো সবচেয়ে বেশি বেশি করা হয়, সেরকম টপ 20 টেস্ট, অর্থাৎ উপরের থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে 20টা টেস্টের জন্য এখানে বাটন তৈরি করা থাকে। এবং এগুলো র্যান্ডমলি চেঞ্জ হবে, অর্থাৎ যে টেস্টগুলো বেশি করা হবে সফটওয়্যার থেকে এআই এর মাধ্যমে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এগুলো সেট হয়ে যাবে অটোমেটিক। তো এখানে দেখেন ক্লিক করলেই অ্যাড হয়ে যাচ্ছে। ইভেন এই পেশেন্টটা এখন টেস্ট করাইতে যাচ্ছে না, সে পরে করাবে, আমরা এত কষ্ট করে এখানে এন্ট্রি করলাম, এটাকে আমরা প্রয়োজনে হোল্ড করতে পারবো, যে উনি পরে যখন আসবেন তখন আমরা আবার রিকল করার মাধ্যমে এটাকে বের করে বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারবো। তো যাই হোক, এতটুকু ছিল আমাদের ডেমনস্ট্রেশন। আরও ডিটেলস জানার জন্য আমাদের সফটওয়্যারের শুরুতেই একটা ফোন নাম্বার দেওয়া থাকে, সে ফোন নাম্বারে আপনারা ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।